ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা ক্লাস 8-এর কোশ্চেন ব্যাংকের মডেল 8 অর্থাৎ আলিপুরদুয়ার হাই স্কুল এইচএস অ্যান্ড বার্লো গার্লস হাই স্কুল এইচএস এই কোশ্চেন সেটটা সলভেশন করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। ভূত্বক ও গুরুমণ্ডলের উপরি অংশ নিয়ে গঠিত হয়েছে শিলামণ্ডল, কেন্দ্রমণ্ডল, নিভেসীমা কোনোটাই নয়, সঠিক মণ্ডল। কেন্দ্রমণ্ডলের গভীরতা প্রায় 4000 কিমি, 3500 কিমি, 250 কিমি, 4500 কিমি, সঠিকটা হবে 500 কিমি। ভূত্বকে সবচেয়ে বেশি পরিমাণে আছে এ সিলিকন, বি লোহা, সি অক্সিজেন, ডি কার্বন, সঠিকটা হবে সি অক্সিজেন। রাশিয়ার কোলা উপদ্বীপের গভীরতম কৃত্রিম গর্তটির গভীরতা হলো অপশান এ 8 কিমি, অপশান বি 10 কিমি, অপশান সি 12 কিমি, অপশান ডি 22 কিমি, সঠিকটা হবে অপশান সি 12 কিমি। সীমা স্তরের ঘনত্ব হলো অপশান এ 3.1, অপশান বি 2.9, অপশান সি 2.8, অপশান ডি 5.9 গ্রাম পার ঘনসেমি, সঠিকটা হবে অপশান ডি 5.9 গ্রাম পার সেমি। লোহা সব থেকে বেশি পরিমাণে আছে অপশান এ শিলামণ্ডলে, অপশান বি গুরুমণ্ডলে, অপশান সি কেন্দ্রমণ্ডলে, অপশান ডি সীমা স্তরে, সঠিকটা হবে অপশান বি গুরুমণ্ডলে। নেপালের রাজধানী কাঠমান্ডু। ভারতের এমন একটি প্রতিবেশী দেশের নাম লেখো যার সমুদ্রবন্দর নেই, উত্তরটা হবে ভুটান। মায়ানমারের প্রধান নদীর নাম মহাবলী গঙ্গা, এটা অশুদ্ধ, সঠিকটা হবে ইরাবতী। বাংলাদেশের প্রধান শিল্প পাট শিল্প, এটা শুদ্ধ। বাংলাদেশ কী কী পণ্য ভারতে রপ্তানি করে, উত্তর হবে প্লাস্টিক, পাট আর সয়াবিন তেল। নেপালের পর্যটন শিল্প সম্পর্কে আলোচনা করো। ভারতের উত্তরে অবস্থিত স্থল বিস্তৃত দেশ অর্থাৎ ল্যান্ডলক কান্ট্রি নেপাল পর্যটন শিল্প অভাবনীয় উন্নতি করেছে। তার কারণ অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য বা নৈসর্গিক সৌন্দর্য। পূর্ব হিমালয়ের কোলে অবস্থিত নেপাল একটি পর্বতময় রাষ্ট্র। বৈচিত্র্যময় স্বাভাবিক উদ্ভিদে আবৃত ভূপ্রকৃতির অপরূপ প্রাকৃতিক বা নৈসর্গিক সৌন্দর্য সমগ্র বিশ্ববাসীর কাছে অত্যন্ত আকর্ষণীয়। পৃথিবীর 10টি উঁচু পর্বতশৃঙ্গের মধ্যে 8টি নেপালে অবস্থিত। চির তুষারাবৃত পর্বতশৃঙ্গগুলি সহ সমগ্র হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্য অতি মনোরম। ট্রেকিং বা পর্বতারোহণ। পৃথিবীর উচ্চতম শৃঙ্গ মাউন্ট এভারেস্ট নেপালে অবস্থিত, যা সমগ্র পৃথিবীর পর্বতারোহীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। পর্বতশৃঙ্গ জয়ের আকর্ষণে পর্বতারোহীরা নেপালের বিভিন্ন পর্বতের বেস ক্যাম্পে চলে আসে। এর ফলে বহু বৈদেশিক মুদ্রা অর্জন করা যায়। স্থাপত্য ও ভাস্কর্য। বহু প্রাচীন কাল থেকে নেপাল স্থাপত্য, ভাস্কর্য ও কারুকার্যে পৃথিবী বিখ্যাত। নেপালের কপিলাবস্তু অট্টালিকা, পশুপতিনাথের মন্দির, গিরিমালা, সুশোভিত অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যময়। নেপালের দ্বিতীয় বৃহত্তম শহর পোখরা, পাটন, লুম্বিনী, মুক্তিনাথ তীর্থস্থান, পাটনা, ভাটগাঁও, পুরাকীর্তি, জনকপুর, অন্নপূর্ণা, নাগরকোট, বীরগঞ্জ প্রভৃতি দর্শনীয় স্থানগুলি চোখ ধাঁধানো ভাস্কর্য দর্শকদের মুগ্ধ করে। হিসেবে কাঠমান্ডু বাগমতী বিষ্ণুমতী নদী তীরস্থ নেপালের রাজধানী। সুসজ্জিত নয়নাভিরাম উদ্যান, রাজপ্রাসাদ, রাজপথ, বৌদ্ধ মন্দির, ত্রিভুবন বিশ্ববিদ্যালয়, দক্ষিণাকালী দরবার গৃহ। নতুন অত্যাধুনিক বাজারের টানে পর্যটকরা নেপালে ভিড় করেন। হোটেল ও রেস্টুরেন্ট পর্যটকদের থাকা, খাওয়া, যাতায়াত ও সর্বপ্রকার পরিষেবা দেওয়ার জন্য অসংখ্য বিভিন্ন মানের হোটেল ও রেস্টুরেন্ট গড়ে উঠেছে, যার জন্য পর্যটকরা আরও বেশি উৎসাহিত হয়। সরকারি আনুকূল্য। পর্যটন শিল্পের সর্বাঙ্গীন উন্নতির জন্য নেপাল সরকার অত্যন্ত আন্তরিক। তার ফলে নেপালে পর্যটন শিল্পের অভাবনীয় উন্নতি হয়েছে। কি পুরো-কথা সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অব রিজিওনাল কোঅপারেশন বা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা পরিষদ। উদ্ভব 1985 সালে 8 ডিসেম্বর এই পরিষদ গঠিত হয়। সদস্য গঠনকালে সার্ক 7টি দেশ নিয়ে গঠিত হয়েছিল, কিন্তু বর্তমানে এই সদস্য সংখ্যা 8, যথা ভারত, নেপাল, বাংলাদেশ, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ ও আফগানিস্তান। সদর দপ্তর কাঠমান্ডু। উদ্দেশ্য সার্ক প্রতিষ্ঠার উদ্দেশ্য হল ভারত ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে শান্তি ও স্থায়িত্ব, বন্ধুত্বপূর্ণ সহাবস্থান, অর্থনৈতিক শ্রীবৃদ্ধি ঘটানো, আঞ্চলিক সহযোগিতা, বাণিজ্যিক পণ্যদ্রব্য আদান প্রদান, শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি, সাংস্কৃতিকভাবে নাটক, উপন্যাস, প্রযুক্তি ও বিজ্ঞান, খেলাধুলা, চলচ্চিত্র প্রভৃতির বিনিময় ঘটানো। পাত সঞ্চালন আমরা বুঝতে পারি না কেন। পৃথিবীতে অবস্থিত বিভিন্ন পাতগুলি সর্বদাই গতিশীল। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আমেরিকান পাত বছরে 2 থেকে 3 সেমি করে সরছে। উপসাগরীয় পাত বছরে 10 সেমি করে পশ্চিমে অগ্রসর হচ্ছে। আবার ইন্দো অস্ট্রেলীয় পাতটি বছরে 8 থেকে 10 সেমি হারে উত্তর ও উত্তর পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। এই পাতগুলি সর্বদা গতিশীল হলেও আমরা তা বুঝতে পারি না, কারণ এদের গতি অত্যন্ত ধীর। তাই আমরা এই চলন দেখতেও পাই না বা অনুভবও করতে পারি না। শুধুমাত্র ভূমিকম্পের সময় এদের গতি হঠাৎ অত্যন্ত বেড়ে যাওয়ায় আমরা তা অনুভব করতে পারি।
সক্রিয়তার ভিত্তিতে উদাহরণসহ আগ্নেয়গিরির শ্রেণীবিভাগ করো। আগ্নেয়গিরির প্রকৃতি ও অগ্ন্যুৎপাতের সময়কালের ব্যাপ্তি অনুসারে আগ্নেয়গিরিকে প্রধানত 3 ভাগে ভাগ করা যায়। সেগুলি হলো জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি, সুপ্ত আগ্নেয়গিরি, মৃত আগ্নেয়গিরি। জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি: পৃথিবীপৃষ্ঠে যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময়কাল থেকে আজও পর্যন্ত অগ্ন্যুৎপাত হয়ে চলেছে অথবা ঘন ঘন অগ্ন্যুৎপাত হয় তাকে জীবন্ত বা সক্রিয় আগ্নেয়গিরি বলে। এই জীবন্ত আগ্নেয়গিরি আবার 2 প্রকার, সেগুলি হচ্ছে অবিরাম আগ্নেয়গিরি। পৃথিবীর যেসব আগ্নেয়গিরি থেকে প্রতিনিয়ত বা অনবরত অগ্ন্যুৎপাত হতে থাকে সেগুলোকে অবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ: ইটালির ভেসুভিয়াস অবিরাম আগ্নেয়গিরি। যেসব জীবন্ত আগ্নেয়গিরি থেকে কিছু দিনের ব্যবধানে বা কয়েক বছর পরে পরে আগ্নেয় পদার্থ নির্গত হয় সেগুলোকে সবিরাম আগ্নেয়গিরি বলে। উদাহরণ: ইটালির স্ট্রম্বোলি, হাওয়াই দ্বীপের মৌনা লোয়া, ভারতের ব্যারেন প্রভৃতি। সুপ্ত আগ্নেয়গিরি: পৃথিবীপৃষ্ঠের যেসব আগ্নেয়গিরি অতীতে জীবন্ত অগ্ন্যুৎপাত আপাতত বন্ধ আছে কিন্তু অদূর ভবিষ্যতে যে কোনো সময় অগ্ন্যুৎপাত হওয়ার সম্ভাবনা আছে তাকে সুপ্ত বা ঘুমন্ত আগ্নেয়গিরি বলে। জাপানের ফুজিয়ামা বা মাউন্ট ফুজি, ইন্দোনেশিয়ার ক্রাকাতোয়া। মৃত আগ্নেয়গিরি: যেসব আগ্নেয়গিরিতে উৎপত্তির সময় অগ্ন্যুৎপাত ঘটেছে কিন্তু বর্তমানে আগ্নেয় পদার্থ নির্গত হচ্ছে না এবং ভবিষ্যতে অগ্ন্যুৎপাত হওয়ার আর কোনো সম্ভাবনা নেই তাকে মৃত বা নিষ্ক্রিয় আগ্নেয়গিরি বলে। উদাহরণ: মায়ানমারের মাউন্ট পোপো, মেক্সিকোর পারিকুটিন। অভিসারী পাতসীমানা ও অপসারী পাতসীমানার মধ্যে পার্থক্য লেখো। আচ্ছা, বিষয়: বিনাশকারী পাতসীমানাকে অভিসারী পাতসীমানা বলে আর গঠনকারী পাতসীমানাকে অপসারী পাতসীমানা বলে। সংজ্ঞা: যে সীমানায় দুটি পরস্পরের অভিমুখে সঞ্চারণশীল থাকে তাকে অভিসারী বা বিনাশকারী পাতসীমানা বলে। যে সীমানায় দুটি পাত পরস্পরের বিপরীত দিকে সঞ্চারণশীল থাকে তাকে অপসারী বা গঠনকারী পাতসীমানা বলে। প্রকৃতি: দুটি পাতের মধ্যে সংঘর্ষ হয়ে ভারী পাতটি হালকা পাতের নিচে প্রবেশ করে, ভারী পাতটি নিমজ্জিত অংশটি ধ্বংসপ্রাপ্ত হয়। দুটি পাতের পরস্পর দূরে সরে গেলে মাঝের ফাটল দিয়ে ম্যাগমা লাভারূপে নির্গত হয়ে শীতল ও কঠিন হয়ে নতুন ভূত্বকের সৃষ্টি করে। চলনের দিক: পাত দুটি সর্বদা পরস্পরের দিকে অগ্রসর হয়, পরস্পরের বিপরীত দিকে সরে যায়। মহাদেশের চলন: মহাদেশগুলি পরস্পরের কাছে আসে, মহাদেশগুলো পরস্পর থেকে দূরে সরে যায়। ভূমিরূপ: ভঙ্গিল পর্বত, আগ্নেয়গিরি, সমুদ্রখাত সৃষ্টি হয়, সামুদ্রিক শৈলশিরা সৃষ্টি হয়। উদাহরণ: হিমালয় এই ধরনের পাতসীমানা বরাবর সৃষ্টি হয়েছে। মধ্য আটলান্টিক শৈলশিরা এই ধরনের পাতসীমানার উদাহরণ। এক শিলাচক্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। অভ্যন্তরে উত্তপ্ত ম্যাগমা ভূপৃষ্ঠের কোনো দুর্বল ফাটল বা ছিদ্রপথ দিয়ে অগ্নুদ্গমের মাধ্যমে ভূপৃষ্ঠে লাভারূপে এসে অথবা ভূত্বকের মধ্যেই শীতল ও কঠিন হয়ে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। পরে এই শিলা নদী, বায়ু, হিমবাহ প্রভৃতি প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে বহুকাল ধরে সঞ্চিত ও কঠিন হয়ে পাললিক শিলায় পরিণত হয়। এই আগ্নেয় ও পাললিক 2 ধরনের শিলায় অত্যধিক তাপ ও চাপ ও রাসায়নিক বিক্রিয়ার পরিবর্তিত হয়ে রূপান্তরিত শিলায় পরিণত হয়। এই রূপান্তরিত শিলা বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা ক্ষয়প্রাপ্ত ও অপসারিত হয়ে সমুদ্র, হ্রদ বা নদীর তলদেশে সঞ্চিত হয়ে পাললিক শিলায় পরিণত হয়। আবার এই 3 ধরনের শিলাই ভূআলোড়নের ফলে ভূগর্ভে প্রবেশ করে ম্যাগমাতে পরিণত হয়। এই ম্যাগমা থেকে আগ্নেয় শিলার সৃষ্টি হয়। এইভাবে প্রকৃতিতে শিলার উৎপত্তি, এক শিলা থেকে অন্য শিলায় রূপান্তর চক্রাকারে আবর্তন হয়ে চলেছে। এই প্রক্রিয়াকে শিলাচক্র বলে। শিলাচক্রের ছবিটা দেখে নাও। পাললিক শিলার বৈশিষ্ট্য লেখ। পাললিক শিলার বৈশিষ্ট্য: স্তর বিন্যাস: স্তরে স্তরে পলি জমে গঠিত হয় বলে পাললিক শিলার অপর নাম স্তরীভূত শিলা। স্তরান্তল: একটি স্তর আরেকটি স্তর থেকে যে তল দ্বারা আলাদা থাকে তাকে স্তরান্তল বলে। জীবাশ্মের উপস্থিতি: একমাত্র পাললিক শিলাস্তরের মধ্যে জীবাশ্ম থাকে। কাঠিন্য: অন্যান্য শিলার তুলনায় কাঠিন্য কম, হালকা ও ভঙ্গুর। এর ক্ষয় প্রতিরোধী ক্ষমতা বিভিন্ন রকম হয়। প্রবেশ্যতা: এই শিলা ছিদ্রযুক্ত হয় জল প্রবেশ করতে পারে, তাই একে প্রবেশ্য শিলা বলে। সম্পদের উপস্থিতি: কয়লা, খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের উপস্থিতি লক্ষ্য করা যায়। রূপান্তরিত শিলার বিশেষত্ব উল্লেখ করো। এক কাঠিন্য: আগ্নেয় বা পাললিক শিলা রূপান্তরিত হলে তা পূর্বের তুলনায় বেশি কঠিন হয় এবং তার ক্ষয় প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। স্ফটিক: আগ্নেয় শিলা রূপান্তরিত হলে আরও মসৃণ, চকচকে ও স্ফটিকগুলি সুস্পষ্ট হয়ে ওঠে। জীবাশ্মের অনুপস্থিতি: রূপান্তরিত শিলায় জীবাশ্ম থাকে না, অত্যধিক চাপ ও তাপে তা নষ্ট হয়ে যায়। চিহ্ন: রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্মপাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়। খনিজের উপস্থিতি: রূপান্তরের ফলে শিলামধ্যস্থ খনিজগুলি পুনর্বিন্যাস হয়। এই ধরনের খনিজ একই দিকে চলে আসে বলে খনিজ সম্পদ সংগ্রহে সুবিধা হয়। চিহ্ন: রূপান্তরিত শিলায় অনেক সময় সূক্ষ্মপাতের বিন্যাস বা মোটা স্তরের দাগ দেখা যায়। ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ধরনের আরও ভিডিও পেতে গেলে চ্যানেলটাকে সাবস্ক্রাইবের সাথে সাথে পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই অল যে অপশান আছে সেখানে গিয়ে ক্লিক করে দেও। আর এইটা ছিল মডেল 8-এর কোশ্চেন অ্যান্সার সেটের সলভেশন। এরকম আমরা
মডেল 1 থেকে মডেল 7 সবগুলো কোশ্চেন অ্যান্সার সেটের সলভেশন করেছি। সেটা একটা প্লে লিস্ট ক্লাস 8 জিওগ্রাফি বলে সেই প্লে লিস্টে সব ভিডিও তোমরা পেয়ে যাবে। তোমরা আমাদের চ্যানেলে গিয়ে সেই প্লে লিস্টটা অবশ্যই দেখে নিও। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।